কি বললাম, আজকে আমরা আলোচনা কি করব, বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং। এবার দেখো, দেখবে অনেক কিছু কনসেপ্টই আমরা জানি, মানে তোমরা এখনো অবধি জানো, কিন্তু সেটাকে আমরা অ্যাজ পার অ্যাকাউন্টিং আমরা কি নামে সেটাকে ডাকি সেটা জানা দরকার আছে। যখন তোমরা হচ্ছে ইন ডিটেলসে অ্যাকাউন্টসে আরো ডেপথে যাবে, অথবা এরপরে যখন প্র্যাকটিক্যাল সলিউশনও করানো হবে, তখনও আমাদেরকে কি জানতে হবে যে এই টার্মগুলো বা এই ঘটনাটাকে বা এই পার্টিকুলার একজন ব্যক্তিকে অ্যাজ পার অ্যাকাউন্টিং আমরা কি নামে চিনি বা ডাকি। ঠিক আছে, তো সেটার জন্যই হচ্ছে এই কনসেপ্টটা আমাদের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা বলি কি বেসিক টার্মস। এটা থেকে যেমন তোমাদের এমসিকিউ ইম্পর্টেন্ট বা কোয়েশ্চেনের দিক থেকে বা পরীক্ষার দিক থেকে যদিও আমরা নাও দেখি, তাহলেও আমাদেরকে কেন এগুলো জানতে হবে, কেন কি এটার উপর ডিপেন্ড করছে আপকামিং সেশনগুলোতে যখন আমরা আলোচনা করব বা ডিটেলসে যখন আরো আলোচনা হবে, তখন যাতে কনসেপ্টগুলো বোঝা যায় তার জন্য কি জানতে হবে যে এই যে আমাদের অ্যাকাউন্টসে বা আমাদের বিজনেসে যে লোকজনগুলো আছে, তাদের এক একজনের এক এক রকম নাম আছে, তাদের এক একজনের এক একটা ফাংশনস আছে। সেই অনুযায়ী যে আমরা অ্যাজ পার অ্যাকাউন্টিং তাদেরকে যে নামে ডাকছি, সেইগুলোই হচ্ছে আমাদের বেসিক টার্মস। শুধুমাত্র লোকজন নয়, লোকজন ছাড়াও যা কিছু নিয়ে বিজনেসে কাজ হয়, সেই প্রত্যেকটা জিনিসের হচ্ছে কিছু আলাদা আলাদা নাম বা টার্মিনোলজি আছে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলোই আছে হচ্ছে বেসিক টার্মস এর মধ্যে। সবাই তাহলে হেডিং এ নোট করবে কি বেসিক টার্মস। ডেফিনেশন গুলো পরে বলবো, আগে আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে এই বেসিক টার্মস গুলো কিরকম। বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, এবার টার্মে যাওয়ার আগে আমরা একটু ছোট্ট একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করি। আমি আগের দিন কি বলেছিলাম তোমায়, যে হচ্ছে যখনই কেউ হচ্ছে কোনো একটা অ্যাকাউন্টিং আমরা করছি, সেই অ্যাকাউন্টিং আমরা কাদের জন্য করছি, কোনো একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য। এবার বিজনেস কি বা বিজনেস অর্গানাইজেশন কি সেটা তোমাদের বিজনেস স্টাডিজ এর ক্লাসেও আমি বলেছি, অ্যাকাউন্টস এর ক্লাসেও বলেছি। তো ব্যবসা বোঝা যাচ্ছে যে কিছু জিনিস কিনবে বিক্রি করবে, তার তিন ধরনের অ্যাক্টিভিটিসও আমি বলেছিলাম, যে ব্যবসার হতে পারে আমাদের ট্রেডিং হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে পারে, অথবা সার্ভিস হতে পারে। এই তিনটেকে নিয়ে হচ্ছে আমাদের বিজনেস অর্গানাইজেশনের কাজকর্ম চলে। আচ্ছা, এবার ধরো আমি যে কোনো একটা কোম্পানি যদি ধরে নিই, যে কোনো একটা কোম্পানি কি কি কাজ করতে পারে। তো ধরো তোমাদের খুব পরিচিত, আমি ধরে নিলাম যে একটা কোম্পানি, সেটা হচ্ছে ব্রিটানিয়া। ঠিক আছে, কোম্পানি আমি কি বলছি, ব্রিটানিয়া ইন্ডিয়া লিমিটেড। তো এটা হলো আমাদের কোম্পানি নেম, যেটাকে আমরা বলছি কি ব্রিটানিয়া ইন্ডিয়া লিমিটেড। এবার এনার নিশ্চয়ই হচ্ছে এই কোম্পানি, নিশ্চয়ই হচ্ছে কেউ একজন মালিক আছে যে বিজনেসটা শুরু করেছিল, অথবা কোনো একটা গ্রুপ অফ অর্গানাইজেশন আছে যারা এই ব্যবসাটা চালায়। ঠিক আছে, তাহলে এই যে আমরা বলছি একটা নাম, যেখানে আমরা হচ্ছে ইউজ করছি কি একটা ব্র্যান্ডের নেম, বা যেটাকে আমরা বলছি কোম্পানির নাম, এটা হচ্ছে আমরা কি বলছি, এটা হলো আমাদের কোম্পানি। এবার আমি বলছি এই কোম্পানির একজন আলাদা হচ্ছে কি আছে, মালিক। একজন রয়েছে হচ্ছে ওনার। ওনার বা যে যদি আমরা বলি ম্যানেজিং ডাইরেক্টর বলি বা সিইও বলি, যাই বলি, যেটা হচ্ছে হেড আছে, সেইটা হচ্ছে নিশ্চয়ই কোনো একটা গ্রুপ অফ পার্সন আছে। সেই গ্রুপ অফ পার্সন বা কোনো একজন আছে, তাকে আমরা কি বলছি, ওনার বা মালিক, যে বিজনেসটা শুরু করেছিল অথবা এই মুহূর্তে যে বিজনেসটা চালাচ্ছে। যেরকম হচ্ছে দেখো, ব্রিটানিয়া যখন তৈরি হয়েছিল তখন তার ওনার বা যে চালু করেছিল তার নাম হচ্ছে নুসলি ওয়াদিয়া। নুসলি ওয়াদিয়া। তাহলে কি দেখা যাচ্ছে, যে একটা কোম্পানি, সেটা যে কোনো কোম্পানি হোক, তার একটা আলাদা নাম আছে, যে তৈরি করেছে বা এই মুহূর্তে যে চালাচ্ছে তাদের আলাদা নাম আছে। তার মানে কি, কোম্পানি এবং তার মালিক দুজন হচ্ছে দুজন আলাদা দুটো ইন্ডিভিজুয়াল বা দুজন আলাদা ভাবে এক্সিস্ট করে। বোঝা যাচ্ছে, কোম্পানির একটা আলাদা নাম আছে, সে আলাদা ভাবে তার একটা গুরুত্ব রয়েছে এবং পরিচিতি রয়েছে, এবং তার মালিক হিসেবে গ্রুপ অফ পার্সন বা কোনো একজন পার্সন আলাদাভাবে পরিচিত। এই যে দুজন আলাদা আলাদা ভাবে পরিচিত, তো সেই জন্য এই জিনিসটাকে আমরা কি বলি, এনটিটি কনসেপ্ট। তখন আমরা কি বলছি, বিজনেসটাকে কোম্পানি বা এনটিটি। তাহলে আমরা অ্যাজ পার অ্যাকাউন্টিং কি বললাম কনসেপ্টটা,
এনটিটি, যেখানে কি বলে এই এনটিটি বা যদি আমরা বাংলায় বলি তাহলে আমরা বলি হচ্ছে সত্তা। এই এনটিটি বা সত্তা কি বলে, যেখানে হচ্ছে কোম্পানি এবং তার মালিক দুজন দুটো পৃথক সত্তা এবং দুজন আলাদা আলাদা ভাবে যাদেরকে চেনা যায় তাকে আমরা বলবো কি অ্যাজ পার অ্যাকাউন্টিং এনটিটি বা সত্তা। বোঝা গেল? এবার হচ্ছে যদি আমি বলি যে এই যে কোম্পানি ব্রিটানিয়া ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটা কি কাজ করে, কি কাজ করে? আগের দিনে এক্সাম্পল দিয়েছিলাম, বলো সবাই এই কোম্পানিটা কি কাজ করতে পারে? বিস্কুট কেক তৈরি করে। তাহলে আমরা কি বলতে পারি? ম্যানুফ্যাকচারিং অফ ফুড প্রোডাক্ট, তাই তো? ম্যানুফ্যাকচারিং অফ ফুড প্রোডাক্টস। এবার এর মধ্যে বিভিন্ন জিনিস আসতে পারে, যেরকম বললে বিস্কিট কেক সবই হতে পারে। আচ্ছা আমি এগুলোই ধরে নিলাম, বিস্কিট কেক ডেয়ারি প্রোডাক্ট এইসব তৈরি করে। এবার এই যে জিনিসগুলো তৈরি করে, অর্থাৎ একটা কোম্পানি বা এন্টিটি যে জিনিসগুলো তৈরি করে, অ্যাজ পার অ্যাকাউন্টিং আমরা তাকে কি নামে ডাকি? অ্যাজ পার অ্যাকাউন্টিং আমরা তাকে বলি হচ্ছে প্রোডাক্ট বা পণ্য, বা যেটাকে আমরা বলি গুডস। তাহলে আমরা কি বলি অ্যাজ পার অ্যাকাউন্টিং এই জিনিসটাকে, যেটা কোনো কোম্পানি তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে গুডস বা পণ্য। বোঝা যাচ্ছে? এতক্ষণ আমরা এমনি নর্মাল ইন জেনারেল আমরা সবাই জানি কি, সেটা হচ্ছে প্রোডাক্ট, মানে যেটা বিক্রি করে, যে দ্রব্য বিক্রি করে। কিন্তু অ্যাজ পার অ্যাকাউন্টিং এই যে যে দ্রব্যটা সে তৈরি করে বিক্রি করে, যে জিনিসটার প্রোডাকশনে বা মেন যে কাজটা কোনো কোম্পানি করে, সেই প্রোডাক্টটাকে আমরা কি নামে ডাকবো? সেই প্রোডাক্টটাকে এখন থেকে আমরা ডাকবো হচ্ছে অ্যাজ গুডস, গুডস বা পণ্য। বোঝাতে পারলাম? তাহলে আমরা অ্যাজ পার অ্যাকাউন্টিং দ্রব্যটাকে কি নামে ডাকছি? গুডস বা পণ্য। এবার এই গুডস বা পণ্যটা যখন হচ্ছে আমাদের কাছে কি থাকছে, এরকম নয় যে আমরা শুধুমাত্র তৈরি করলাম বিক্রি করে দিলাম। অনেক সময় কি হতে পারে, আমাদের কাছে এটা গোডাউনে থেকে যেতে পারে, যেটা আমরা ইন ফিউচারের জন্য তৈরি করে রেখেছি, বা যতটা আমাদের পার ডে রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী নিশ্চয়ই ডে টু ডে প্রোডাকশন করা সম্ভব নয়। সেই জন্য আমরা কি করি, কিছু হচ্ছে বেশি এক্সেস প্রোডাকশন করি এবং সেটাকে কি করি আমাদের ওয়্যার হাউস বা গোডাউন বা যেটা আমাদের হচ্ছে গুদাম বলি, সেখানে আমরা এটাকে রাখতে পারি। যখন সেই প্রোডাক্ট বা যেটাকে আমরা বলছি গুডস, গুডস যখন আমাদের ওয়্যার হাউসে থেকে যাচ্ছে, যে পরিমাণ থেকে যাচ্ছে, সেটাকে আমরা কি নামে ডাকি? সেটাকে আমরা নাম দিই হচ্ছে স্টক, স্টক বা ইনভেন্টরি। স্টক বা ইনভেন্টরি বা মজুদ, মজুদ পণ্য। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? এবার ধরো এই যে পণ্যটা তৈরি করবে, পণ্যটা তৈরি করবার জন্য তাহলে আমাদের প্রথমে কি দরকার আছে? প্রথমে দরকার আছে হচ্ছে যে জিনিসটা থেকে এই প্রোডাক্ট গুলো তৈরি হবে, অর্থাৎ তার র মেটেরিয়াল। মানে বিস্কুট কেক এগুলো তৈরি করতে গেলে আমাদের কি লাগে? ময়দা। এবার ময়দার জন্য আমাদের ধরো তার আগে লাগে গম। কিন্তু হচ্ছে এবার দেখো এই যে গম থেকে আটা বা ময়দা হবে, তো আমরা কি করতে পারি, হতে পারে যে আমার বিজনেসে আলাদা করে গমটা তৈরি করতে পারি, বা ডাইরেক্ট হচ্ছে আমাদের ময়দাটা কিনতে পারে। এবার এই পণ্য তৈরির জন্য যা যা কিছু র মেটেরিয়াল, মানে ধরো যদি একটা কেক তৈরি হয়, তাহলে কেক তৈরির জন্য আমার কি কি লাগতে পারে? বেসিক আইডিয়া, কেক তো মোটামুটি সবাই চেনো, তাহলে কেক তৈরি করতে আমাদের কি কি লাগতে পারে? আমাদের ময়দা মানে ফ্লাওয়ার, সুগার, আর কি লাগতে পারে? বিভিন্ন ফ্লেভারস যদি আমরা অ্যাডিশন করি সেই ফ্লেভারস গুলো লাগতে পারে। আর কি লাগতে পারে? বেকিং পাউডার। ঠিক আছে, তো আমি ধরে নিলাম এই জিনিসগুলো আমাদের লাগতে পারে। তো এই যে প্রত্যেকটা জিনিস, যেটা ফাইনাল প্রোডাক্ট, যেটা আমরা মার্কেটে বিক্রি করতে পারবো, সেটাকে আমরা বলছি কি গুডস বা পণ্য বা প্রোডাক্ট। এবার যেটা থেকে তৈরি হয় সেই জিনিসটাকে আমরা কি নাম দিই? মনে আছে কি বললাম এক্ষুনি কথাটা? যে জিনিস থেকে আমাদের প্রোডাক্টটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালস, র মেটেরিয়ালস বা কাঁচামাল।
তাহলে কাঁচামাল আর পণ্য, ক্লোজিং স্টক, তিনটের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। কাঁচামাল হচ্ছে যেটা থেকে জিনিসটা তৈরি হয়, যেগুলো আমাদের কি হবে, ডাইরেক্ট আমরা সেল করছি না, যে জিনিসগুলো আমরা কিনে আমার যে মেন প্রোডাক্ট বা আমার যে গুডস সেটা তৈরির জন্য আমরা ব্যবহার করছি, সেই জিনিসগুলোকে আমরা বলছি কি র মেটেরিয়ালস বা কাঁচামাল। যখন পণ্যটা তৈরি হয়ে যাচ্ছে, মানে যেটা আমার ফাইনাল প্রোডাক্ট, যেমন বিস্কিট হোক, কেক হোক, যেটা আমাদের ফাইনাল প্রোডাক্ট, সেটাকে আমরা কি বলছি, গুডস বা পণ্য। এবার এই গুডস বা পণ্যটা যে পরিমাণ আমাদের প্রত্যেকদিন বিক্রি না হয়ে কিছুটা আমাদের থেকে যাচ্ছে গোডাউনে, সেই পণ্যর পরিমাণটাকে আমরা কি বলছি, স্টক বা ইনভেন্টরি বা অন্তিম মজুদ পণ্য বা মজুদ পণ্য। তিনটে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, এবার দেখো, এই যে আমরা বলছি আমরা পণ্যটা তৈরি করব, ঠিক আছে, এবার যদি আমরা বাড়িতে একটা কেক তৈরি করি তাহলে কি করা সম্ভব, আমরা হাতে সবকিছু করে নিতে পারি। কিন্তু এই যে ব্রিটানিয়া কোম্পানি সারা দিনে যে পরিমাণ প্রোডাকশন করবে, ঠিক আছে, বা যে মুহূর্তে যে পরিমাণ প্রোডাকশন করে সেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। তাহলে আমাদের এখানে কি লাগবে, এই যে জিনিসটা তৈরি করা, অর্থাৎ এই প্রত্যেকটা র মেটেরিয়াল থেকে, এই র মেটেরিয়াল গুলো থেকে যখন হচ্ছে আমরা প্রোডাক্টটা তৈরি করতে চাইছি, এখানে আমাদের কি লাগবে, এখানে দরকার হচ্ছে আমাদের কিছু মেশিনারি, কিছু আমাদের দরকার কি মেশিনারি, মেশিনারি কিছু দরকার। এর বাদে আমাদের কি দরকার, যে জায়গাতে কোম্পানিটা গড়ে উঠবে এবং ব্যবসা চলবে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ঠিক আছে, ল্যান্ড বিল্ডিং দরকার, মেশিনারি দরকার, যদি হচ্ছে আমাদের কিছু হচ্ছে ফার্নিচার দরকার। তো এই যে জিনিসগুলো, যেগুলো আমাদের কি কাজে লাগছে, মেশিনারি, ফার্নিচার, ল্যান্ড বিল্ডিং, এই ধরনের যে জিনিসগুলোতে কি করব আমরা, একবার যদি আমরা টাকা ইনভেস্ট করি সেখান থেকে বেনিফিটটা আমরা দীর্ঘ অনেক বছর ধরে হচ্ছে আমরা পাবো। এবং কি আছে, যেমন ধরো একটা মেশিন যদি আমরা বসাই ফ্যাক্টরিতে, যেটা থেকে আমার প্রোডাকশন হবে, সেটা কি আমি আজকে বসানোর পর আমাকে পরের দিন আবার বসাতে হবে? হবে না নিশ্চয়ই। মেশিনারি সেরকমই হবে, যেটা মিনিমাম অন্তত 10 বছর 15 বছর চলবে, অ্যাটলিস্ট 5 বছর তো চলবে। তাহলে কি আছে, যখন আমি বলছি যে কোনো এরকম জিনিস, ব্যবসার এরকম কোনো জিনিস যেইগুলোতে আমি ইনভেস্টমেন্ট করার মাধ্যমে তার যে বেনিফিট, তার যে ব্যবহার, সেটা হচ্ছে একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা থেকে আমরা যেটা ব্যবহার সেটা অনেক বছর ধরে করতে পারি, সেই সব জিনিসগুলোকে আমরা কি বলি, ফিক্সড অ্যাসেটস। সেগুলোকে আমরা কি বলি, অ্যাসেটস বা ফিক্সড অ্যাসেটস। এগুলোকে আমরা কি নাম দিচ্ছি, ফিক্সড অ্যাসেটস বা স্থায়ী সম্পত্তি। বোঝা গেল? বোঝা গেছে সবার? আচ্ছা, এবার ধরো, এই যে আমি বললাম র মেটেরিয়াল আমি কিনেছি, আমি জমি কিনেছি, তার মেশিন কিনেছি, ফার্নিচার কিনেছি, এই সব জিনিস আমি কিনেছি। এবার যখন আমি এই র মেটেরিয়াল গুলো কিনছি, যেটা থেকে আমাদের কি হলো, প্রোডাক্টটা তৈরি হলো, এই জিনিসগুলো যখন আমি কিনছি, সেই কনসেপ্টটাকে আমরা কি বলছি, যখন আমরা হচ্ছে কিনি সেটাকে আমরা বলছি ক্রয় বা পারচেস, পারচেস বা ক্রয়, ঠিক আছে। কখন আমরা পারচেস বলছি, যখন হচ্ছে আমরা র মেটেরিয়াল কিনছি, ঠিক আছে। আবার আমরা কি করব, এই র মেটেরিয়াল থেকে যখন ফিনিশ প্রোডাক্টটা হবে, সেই ফিনিশ প্রোডাক্টটাকে আমরা কি করব, ফিনিশ প্রোডাক্টটাকে আমরা করব হচ্ছে সেল, সেল বা বিক্রয়। দেখো, আমি এখানে কিন্তু বললাম না যে আমি হচ্ছে আমাদের র মেটেরিয়ালটাকে সেল করব। সেলের কথা যখনই এলো, বিক্রির কথা এলো, আমরা কোথায় চলে গেলাম, ফাইনাল প্রোডাক্টে। আমরা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট সেল করব, র মেটেরিয়াল আমরা সেল করি না। এবং যেটা আমরা রেগুলার বেসিসে সেল করি সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্ট তাহলে কি, যেটা রেগুলার বেসিসে আমরা সেল করব, তৈরি করব, বিক্রি করব, সেটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এবার যদি কোনো ক্ষেত্রে আমরা কোনোদিন
এই যে যে ফিক্সড অ্যাসেট গুলো কিনেছিলাম সেটা অনেকদিন ব্যবহার হয়ে গেছে, বিক্রি করা হবে, সেই বিক্রিটা আমাদের নর্মাল সেল, বিজনেসের যেটা নর্মাল সেল তার মধ্যে কিন্তু আসে না। তার কনসেপ্ট আমরা পরে আসছি, এখন অব্দি এইটুকু বোঝো সেল কি হলো, পারচেস কি হলো। পারচেস হচ্ছে যখন হচ্ছে যা যা কিছু আমরা কিনছি, যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং এ হোক বা ট্রেডিং এ হোক, যা যা কিছু আমরা বিক্রি করতে চাইছি বা প্রসেস করতে চাইছি, সেই সমস্ত জিনিসকে আমরা কি করছি, কারোর থেকে কিনছি। এই কেনাটাকে আমরা কি নামে টার্মে দিচ্ছি, সেটা হচ্ছে পারচেস। যখন আমরা ফাইনাল প্রোডাক্টটা বাজারে বিক্রি করছি, সেটাকে আমরা কি নামে বলছি, সেলস, সেলস বা বিক্রয়। আর যখন কিনছি তখন পারচেস বা ক্রয়। এবার এই সেল এবং পারচেসের মধ্যে হচ্ছে আমাকে আরো দুটো কথা বুঝতে হবে। যখন আমরা কারোর থেকে কোনো জিনিস কিনি, ব্যবসাতে আমরা যখন কারোর থেকে কোনো জিনিস কিনি, আচ্ছা বলো তো তোমরা কি জানো টার্মটা, যে আমরা যখন কারোর থেকে কোনো জিনিস কিনি তাকে আমরা কি নামে ডাকি? ইন জেনারেল আমরা কি নামে ডাকি? যে আমরা কারোর থেকে কিছু কিনছি তাকে আমরা কি বলি? বিক্রেতা বলি। এতদিন আমরা জানতাম কি, যার থেকে আমরা কিনি তাকে আমরা কি বলি, সেলার বা বিক্রেতা। কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এ হচ্ছে যখন আমরা কারোর থেকে কোনো জিনিস কিনছি, পারচেস করছি, যার থেকে পারচেস করা হচ্ছে, যার থেকে আমরা পারচেস করছি তাকে আমরা নাম দিই হচ্ছে কি, ক্রেডিটার্স, ক্রেডিটার্স বা পাওনাদার। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে আমাদের সেলারকে হঠাৎ করে বলছি ক্রেডিটার, কেন বলছি ক্রেডিটার, তার জন্য বুঝতে হবে পারচেস হচ্ছে আমাদের দুভাবে হতে পারে। ঠিক আছে, পারচেস দুভাবে কিভাবে হতে পারে, একটা হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ ক্যাশ, যদি আমরা হচ্ছে ক্যাশ দিই, ক্যাশ দিয়ে যদি আমরা পারচেস করি, মানে আমি জিনিসটা কিনলাম তার পরিবর্তে আমি কি করলাম, টাকা দিয়ে দিলাম, যেটা আমরা করে থাকি। আর একটা কি হয়, ক্রেডিট, ক্রেডিট বা ধার, ক্যাশ বা নগদ, ক্রেডিট বা ধার। তাহলে যদি আমি ক্যাশে কোনো জিনিস কিনলাম, তাহলে আমি কিনলাম, পারচেসের এগেনস্টে ক্যাশ দিয়ে দিলাম, তাহলে বিক্রেতার সাথে আমাদের আর সেরকম ভাবে কোনো টার্মস কন্ডিশন রইলো না। তাহলে এই তখন এই ক্রেডিটারের কনসেপ্টটা আসে না। কখন আসবে এই ক্রেডিটারের কনসেপ্ট বা এই ক্রেডিটার টার্মটা, যখন সেই পারচেসটা আমরা কিসে করছি, ধারে করছি। দেখো কত মিল আছে কথায়, ক্রেডিট, ক্রেডিট পারচেস হচ্ছে যখন, তখন আমরা তাকে বলছি ক্রেডিটার। ক্রেডিট মানে কি, আমি এই মুহূর্তে জিনিসটা কিনলাম কিন্তু আমি টাকাটা এখনো পেমেন্ট করিনি, আমি হচ্ছে মেবি বললাম যে 2 মাস পরে বা 1 মাস পরে আমি কি করব, যার থেকে আমি কিনেছি তাকে আমি টাকাটা ফেরত দেবো। মানে মালের এগেনস্টে টাকাটা আমি কখন দেবো বলছি, মিনিমাম হয়তো ধরো 15 দিন পর, 1 মাস পর বা 2 মাস পর আমি বলছি টাকাটা তাকে আমি দেবো। এই যে আমি যার থেকে এই যে ধারে কিনলাম, যার থেকে আমি ক্রেডিট বা ধার নিলাম, এর মধ্যে আমি কি করলাম, আমি মেটেরিয়াল রিসিভ করলাম বা গুডস রিসিভ করলাম, যদি আমরা এখানে বলি অ্যাকাউন্টসে, গুডস রিসিভড বাট নট পেড। আমরা হচ্ছে মেটেরিয়াল পেয়ে গেছি কিন্তু আমরা কি করেছি, যার থেকে কিনেছি তাকে আমরা পেমেন্ট করিনি। যখনই আমরা পেমেন্টটা করিনি সেটাকে আমরা বলছি কি, আমাদের ক্রেডিট পারচেস। এবং এই ক্রেডিট পারচেস বলার সাথে সাথে যার থেকে আমরা ধারে কিনলাম তাকে আমরা কি বলবো, ক্রেডিটার্স। বোঝা গেছে? এবার কথাটা আমরা বললাম দেখো, হ্যাঁ পাওনাদার মানে কি, সে আমাদের থেকে পাওনা টাকা পাবে, সেই জন্য আমরা তাকে কি বলছি, পাওনাদার। জিনিসগুলো বুঝে বুঝে পড়ো, এমন কিছু টার্মগুলো শক্ত নয়। আমি কি বলছি, পাওনাদার, ক্রেডিট পারচেস, ক্রেডিটার, পাওনা এখনো টাকা সে পাবে তাই সে পাওনাদার। ক্লিয়ার সবার কাছে? এবার একইভাবে যেরকম পারচেস আমাদের দুভাবে হয়, ক্যাশ এবং ক্রেডিট, নগদে এবং ধারে, একইভাবে যখন আমরা জিনিসটা বিক্রি করি তখন বিক্রিটাও হচ্ছে আমাদের দুভাবে হয়, সেম, ক্যাশ এবং ক্রেডিট। তাহলে ক্যাশ সেল আমরা কাকে বলবো, ক্যাশ সেল বা নগদের সেল, যখন আমরা পণ্যটা বিক্রি করে দিয়েছি এবং বিক্রির এগেনস্টে আমরা টাকাটা পেয়ে গেছি, আমাদের মেটেরিয়ালের যা ভ্যালু বা গুডসের যা ভ্যালু আমরা যেটা সেল করেছি সেই এগেনস্টে আমরা টাকা পেয়ে গেছি, সেটাকে আমরা কি বলবো, ক্যাশ বা নগদের রিসিপ্ট বা নগদের সেল, নগদের বিক্রয়। আর যখন আমি বলছি যে আমি পণ্যটা বিক্রি করে দিয়েছি,
তাহলে এখানে কি হবে ক্রেডিটের ক্ষেত্রে গুডস হচ্ছে গিভেন, গুডস given or sold, goods sold, but payment not received. ঠিক আছে, তাহলে ক্রেডিট সেল কখন হচ্ছে যখন আমরা পণ্যটা বিক্রি করে দিয়েছি কিন্তু তার এগেনস্টে আমার কোম্পানি এখনো অবধি তার মালের টাকা পায়নি, সেই পোর্শনটাকে আমরা বলছি ক্রেডিট সেল। হ্যাঁ, এবার এই যে ক্রেডিট সেলের কথা যখনই আমরা বলবো, এই যাকে আমরা ধারে বিক্রি করলাম, যাকে আমরা ধারে বিক্রি করলাম তার থেকে আমরা কি পাবো, তার থেকে আমি টাকা পাবো। তার মানে কি সে আমার থেকে দেনাতে আছে, সে আমার থেকে ঋণ, যদি আমি বলতে পারি ঋণ ঠিক নয়, যদি আমরা বলি যে তার থেকে আমরা টাকাটা পাবো, সেই টার্মটা সেই ব্যক্তিকে আমরা কি নামে ডিনোট করি, যখন কাউকে আমরা ক্রেডিটে সেল করি সেই ব্যক্তিকে, যে ব্যক্তিকে আমরা ক্রেডিটে সেল করি তাকে আমরা নাম দিই অ্যাজ পার অ্যাকাউন্টিং ডেটার্স, ডেটার্স বা দেনাদার। বোঝা গেল এখন অব্দি কি সেলটা? সেলেরও দুটো পার্ট, একটা ক্যাশ, আমি বিক্রি করলাম টাকা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, যেটা হচ্ছে তোমরা এখন অব্দি আমরা হচ্ছে ইন জেনারেল ইন্ডিভিজুয়াল আমরা যখনই কোনো কিনতে যাই আমরা ক্যাশ সেলই করি, আমাদেরকে কেউ ধার দেয় না। একটা জামা কাপড় কেনা হোক, একটা মুদিখানা দোকানের জিনিস কেনা হোক, সেটা মুদিখানাতে কখনো কখনো ধার থাকে কারো কারো, কিন্তু ইন জেনারেল আমরা এগুলো ক্যাশেই কিনে থাকি, তাই তো? তাহলে ক্যাশ হলো, আর যখন আমি ধারে কিনছি তখন আমার বিজনেস কি বলছে যে যাকে আমি ধার দিলাম তাকে আমরা বললাম কি দেনাদার বা ডেটার্স। তাহলে এখন অবধি হলো ক্রেডিটার ডেটার। এবার ধরো আমরা এই যে বললাম আমরা পণ্য তৈরি করেছি, কিছু পারচেস করেছি, কিছু বিক্রি করেছি, এবার বিজনেস আমাদের কি মোটিভে চলে, বিজনেসের লক্ষ্য কি থাকে? প্রথম দিন থেকে আমরা কি বলছি যে আমার বিজনেস যখন চলে সেটাকে লং রানে চলতে গেলে আমাদের কি দরকার হয়, প্রফিট, প্রফিট বা যেটাকে আমরা বলি মুনাফা। এবার এই মুনাফা জিনিসটা তাহলে কি, প্রফিট বা মুনাফা বা হচ্ছে যদি আমরা বলি রেভিনিউ, তো এই প্রফিট বা মুনাফা জিনিসটা কি আগে বুঝি। প্রফিট বা মুনাফা হচ্ছে এই যে আমি সেল করলাম, সেল মাইনাস কি আমাদের পারচেস, এবার এই সেল পারচেসের মধ্যে ক্যাশ এবং ক্রেডিট উভয়ই ইনক্লুড থাকবে, পারচেসের মধ্যেও তাই ক্যাশ এবং ক্রেডিট উভয়ই থাকবে। তাহলে সেল মাইনাস পারচেস মাইনাস অল এক্সপেন্সেস, তাহলে এই নতুন টার্ম চলে এলো অল এক্সপেন্সেস বা এক্সপেন্সেস বা যেটাকে আমরা বলছি ব্যয়, ব্যয় বা খরচ। এবার এই এক্সপেন্স জিনিসটা তাহলে কি, এক্সপেন্স হচ্ছে প্রত্যেক দিন, এই কথাটা আমি আগেও আলোচনা করেছি যে এক্সপেন্স আমাদের দু ধরনের হয়, কি কি হয় মনে পড়ছে কারো? কস্টিং এর ক্লাসে আলোচনা হয়েছিল এক্সপেন্সের কনসেপ্ট। এই এক্সপেন্সটা আমরা লং টার্মের জন্য করি, এক্সপেন্স বা এক্সপেন্ডিচার যেটাই আমরা বলি এক্সপেন্সেস বা এক্সপেন্ডিচার বা যেটাকে আমরা কি বলছি ব্যয়। কি বলেছিলাম, এটা হচ্ছে আমাদের দু রকমের হবে, একটা হচ্ছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একদম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, এবার আমরা যখন এখানে সেল পারচেজ এবং সেখান থেকে এক্সপেন্স মাইনাস করছি, সেই এক্সপেন্সের মধ্যে কিন্তু আমাদের এই রেভিনিউ এক্সপেন্সেস বা যেটাকে আমরা বলছি মুনাফা জাতীয় ব্যয়। কি বলেছিলাম মুনাফা জাতীয় ব্যয় কি, দৈনন্দিন হওয়া ব্যয়গুলি যেগুলো আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে বারবার করব, অর্থাৎ এই জাতীয় ব্যয়গুলো আমরা কি করব, বারবার করব, বারবার, বা কি বলছি আমরা রেকারিং ইন নেচার, সেই ব্যয়গুলোকে আমরা বলছিলাম মুনাফা জাতীয় ব্যয় বা রেভিনিউ এক্সপেন্সেস। এই রেভিনিউ এক্সপেন্সেস গুলোই হচ্ছে আমাদের এখানে এক্সপেন্সেস এর মধ্যে আসবে। এবার
যেটা আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলাম সেটা কেন বলছি না যে এখানে আসবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাদের জন্য হচ্ছে? যেটা হচ্ছে আমরা এই যে ফিক্সড অ্যাসেট পারচেস করেছিলাম, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, এই যে ফিক্সড অ্যাসেট যেগুলো থেকে আমরা বেনিফিট অনেক বছর ধরে পাবো, এই ধরনের এক্সপেন্স গুলোকে আমরা কি বলেছিলাম? ক্যাপিটাল এক্সপেন্স। ক্যাপিটাল এক্সপেন্স মানে কি? আমাদের লং টার্ম এক্সপেন্সেস যেগুলো, সেইগুলো হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট কিনবার জন্য হবে। তাহলে এখন অব্দি বোঝা গেল তাহলে এক্সপেন্স আমাদের দু ধরনের হতে পারে, ক্যাপিটাল এক্সপেন্সেস, রেভিনিউ এক্সপেন্সেস। রেভিনিউ এক্সপেন্সেস এখানে আমাদের বাদ যাবে যখন আমরা প্রফিট বা মুনাফা এখানে বের করতে চাইছি। আচ্ছা, এবার দেখো আরেকটু জিনিসে আমরা আসি। এই যে ব্যবসা চলতে গেলে আমি প্রথমে বলেছিলাম আমাদের শুরুতে কি লাগে? কি লাগে আমাদের ব্যবসার শুরুতে? এই যে, হ্যাঁ বলো। ক্যাপিটাল। এই যে আমরা এত কাজ করব, আমরা কি করব? আমরা মেশিনারি কিনবো, র মেটেরিয়াল কিনবো, যে লোকজন কাজ করবে লোকজন ইনক্লুড করব। তাহলে এত যে আমরা কাজ করব, তাহলে আমাকে ব্যবসা শুরু করতে গেলে, ঠিক আছে, যখন আমার হচ্ছে র মেটেরিয়াল থেকে আপ টু ফিনিশড গুডস এটা অবধি আমাকে এই যে কনভার্সনের প্রসেস, সেখানে আমার কি লাগবে? কিছু আমার ম্যান পাওয়ার লাগবে, যাদেরকে আমরা কি বলবো? এমপ্লয়ি। এবার এই এমপ্লয়ীদেরকে কাজ করাতে গেলে, কিনতে গেলে র মেটেরিয়াল বা প্রোডাক্টটা যখন আমরা বাজারে বিক্রিও করছি, তখনও আমাদেরকে কিছু না কিছু এক্সপেন্সেস করতে হবে। তাহলে সবকিছুর জন্য প্রয়োজন আমাদের টাকা। প্রথম দিনই বলেছিলাম যে আমাদের অ্যাকাউন্টস এর টোটাল কনসেপ্ট কিসের মধ্যে? টাকার মধ্যেই ঘোরাফেরা করবে। এই যে টাকা লাগবে, নিড সাম ফান্ড। এই সমস্ত কিছু কাজ করার জন্য আমি কি বলছি? নিড সাম ফান্ড টু রান, টু establish and run the business। শুধুমাত্র রান নয়, তার আগে তৈরিও তো করতে হবে। তাহলে এস্টাবলিশ অ্যান্ড রান দ্য বিজনেস। বিজনেসটা শুরু এবং পরিচালনা করবার জন্য নিড সাম ফান্ড। এই ফান্ড বা যেটাকে আমরা বলছি মানি, সেটাকে অ্যাজ পার অ্যাকাউন্টিং আমরা কি নাম দিই? ক্যাপিটাল। কি নাম আমরা বলবো? ক্যাপিটাল বা মূলধন। তাহলে ক্যাপিটাল বা মূলধন কি বোঝা গেল? তাহলে ক্যাপিটাল বা মূলধন হচ্ছে যখন আমাদের মালিক, এই যে কোম্পানিটা যখন তৈরি হলো, কোম্পানির মালিক নিশ্চয়ই এখানে, এই যে যাকে আমি বলছি কোম্পানির মালিক, সে নিশ্চয়ই কিছু টাকা এখানে ইনভেস্ট করেছিল। সেই টাকার পরিমাণ, শুধু টাকা নয়, টাকার বদলে সে যন্ত্রপাতিও কিনে ইনভেস্ট করতে পারে। টাকা, যন্ত্রপাতি, এই সব কিছু জিনিস যা দিয়ে ব্যবসা শুরু হয়েছিল, সেটাকে আমরা বলছি কি? ক্যাপিটাল বা মূলধন। এবার এই যে ক্যাপিটাল বা মূলধন আমরা বলি, এই ক্যাপিটাল বা মূলধন হচ্ছে দুভাবে অ্যারেঞ্জ হতে পারে। কি বলছি? ক্যাপিটাল বা মূলধন দুভাবে অ্যারেঞ্জ হতে পারে। যখন হচ্ছে এই কোম্পানির মালিক যখন নিজের টাকা ইনভেস্ট করছে, নিজের জমানো টাকা বা নিজের বাড়ির টাকা দিচ্ছে, তখন সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি কি? ওন ক্যাপিটাল। ওন ক্যাপিটাল, ঠিক আছে? আর যদি এই ক্যাপিটালের টাকাটাই যদি সে অন্যভাবে হচ্ছে কালেক্ট করে, সেই অন্যভাবেটা কি? কিভাবে হতে পারে? লোন নিয়ে। তার মানে যদি সেটা হচ্ছে কোনো আউটসাইডারের থেকে নেওয়া হয়, ক্যাপিটালেরই একটা পার্ট যদি আমরা আউটসাইডারের থেকে নিই, তখন সেটার নাম হয়ে যায় কি? লোন। ঠিক আছে? ব্যবসা চালানোর জন্য যখন আমরা বাইরের কারোর থেকে টাকা নিচ্ছি, তখন সেটা হচ্ছে আমাদের কি? লোন। কি নামে থাকছে বুকসে? লোন নামে থাকছে। এবার এই যে লোন, লোনটা আমি নিশ্চয়ই নিয়ে রেখে দেবো না। লোন নেওয়া মানে সেটাকে আমাকে কি করতে হয়? রিপে করতে হয়। রিপে মানে সেটাকে আমাকে পেমেন্ট করতে থাকতে হবে, মান্থলি করি বা অ্যাট এ টাইম করি, বা তার আমরা সুদ প্রদান করি, সেই সবগুলো আমাদেরকে করতে হবে। এই যে আমরা লোনটা নিচ্ছি, ধরো আমরা 5 বছরের জন্য লোন নিলাম, বা 10 বছরের জন্য লোন নিলাম, বা 1 বছরের জন্য হতে পারে। এই যে লোন নিলাম,
আমার কি দায়বদ্ধতা থেকে গেল? ব্যবসার দায় থেকে গেল যে এই লোনটা তাকে শোধ করতে হবে, রিপে করতে হবে। অর্থাৎ এই যে জিনিসগুলো, ব্যবসার যে জিনিসগুলো আমরা দেখতে পারবো যে আমাকে ইন ফিউচার অন্য কাউকে পরিশোধ করতে হবে, সেই সব জিনিসগুলো আমাদের কি? লায়াবিলিটিস। ঠিক আছে, তাহলে কি বলছি? লায়াবিলিটিস বা দায়, এরকম সব জিনিস যেগুলো আমাকে ইন ফিউচার শোধ করতে হবে। আজকে আমাকে হয়তো তার জন্য টাকা দিতে হচ্ছে না, পেমেন্ট করতে হচ্ছে না, কিন্তু ইন ফিউচার আমাকে পেমেন্ট করতে হবে, বা কিছু সম্ভাব্য কোনো পরিস্থিতি তৈরি হলে আমাকে পে করতে হবে, সেই সমস্ত জিনিসকে আমরা কি বলবো? লায়াবিলিটিস বা দায়। বোঝা গেছে কি? তাহলে লায়াবিলিটিস বা দায়, তাহলে আমরা ক্রেডিটরকে কি লায়াবিলিটি বলতে পারি? কি মনে হয়? কি মনে হচ্ছে বলো, যেটা মনে হচ্ছে বলো। লায়াবিলিটি বা দায় আমি কি বললাম? যাকে ইন ফিউচার আমাকে পরিশোধ করতে হবে। ক্রেডিটরকে আমাকে শোধ করতে হবে, তো ক্রেডিটর মানে আজকে সে হচ্ছে আমাকে মাল দিয়ে দিয়েছে, আমি তাকে টাকা দিইনি, তবেই তো সে আমার ক্রেডিটর বা পাওনাদার। কিন্তু ইন ফিউচার তো তাকে আমাকে দিতে হবে টাকাটা, সে তো সারা জীবন আমার কাছে ধারে থাকবে না, মেটেরিয়াল দিয়ে সে টাকা না নিয়ে তো থাকবে না। তাহলে ক্রেডিটারও হচ্ছে আমাদের কি? লায়াবিলিটি। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে ক্রেডিটার যে, সেও হচ্ছে এক প্রকার আমাদের লায়াবিলিটি। ইনকাম বা যেটাকে আমরা বলি রেভিনিউ, সেটাও হচ্ছে আমাদের দু রকমের ভাবে হতে পারে। একইভাবে এক্সপেন্সের মতো আরেকটা কনসেপ্ট আমাদের আসে, সেটা হচ্ছে রেভিনিউ। এই রেভিনিউ বা আয়, আমরা একসাথে কথাটা বলি আয় ব্যয়। তাহলে ব্যয় যখন আছে, আয়ও আছে। তাহলে আয় যখন আমরা কথাটা বলছি, তখনও আমরা দুটো কথা পাই। একটা হচ্ছে যে রেভিনিউটা আমাদের হচ্ছে আমরা সব সময় পাবো না, কোনো কোনো সময় পাবো। যেরকম ক্যাপিটাল এক্সপেন্সেস আমরা একবার করে অনেকদিন ধরে ইউটিলাইজ করি, তার বেনিফিটটা অনেকদিন ধরে পাই। সেরকম যখন আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মাধ্যমে যে জিনিসগুলো কিনলাম, অর্থাৎ আমাদের ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট যখন আমরা সেল করি এবং তার বিনিময়ে যখন আমরা কোনো টাকা পাই, সেই রেভিনিউটা আমাদের কি হয়? ক্যাপিটাল টাইপের, অর্থাৎ আমাদের মুনাফা, মূলধন জাতীয় আয়। ঠিক আছে, এটা যেমন আমাদের মূলধন জাতীয় ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বা যেটাকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়, সেই রকমই আমাদের আছে হচ্ছে ক্যাপিটাল রেভিনিউ বা মূলধন জাতীয় আয়। আর আছে কি? যেটা রেকারিং হবে যে রেভিনিউটা, সেটাও আমাদের আছে। অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম। তাহলে ইনকাম বা রেভিনিউ বা আয়, এটাও আমাদের দু রকমের হবে। একটা হচ্ছে ক্যাপিটাল রেভিনিউ বা যেটাকে আমরা বলছি মূলধন জাতীয় আয়, আর একটা হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম, যেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। তাহলে দেখো, ক্যাপিটাল এক্সপেন্সেস মানে কি? যেই এক্সপেন্স আমরা একবার করব, বারবার তার বেনিফিট নিতে পারবো। তাহলে তার উল্টোটা ক্যাপিটাল রেভিনিউ বা মূলধন জাতীয় আয় আমাদের কি? যখন আমরা এরকম কোনো জিনিস বিক্রি করব যেটা আমরা ডেলি করি না, এরকম কি কোনো জিনিসে যদি আমরা ট্রানজাকশন করি যার বিনিময়ে আমার কিছু আয় হয়, যেটা আমরা বারবার করি না, সেই ধরনের ইনকাম গুলোকে আমরা বলি কি? ক্যাপিটাল রেভিনিউ বা যেটাকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় আয়। এটার মধ্যে কি আসতে পারে? এই যে ধরো আমাদের ফিক্সড অ্যাসেট, যেরকম আমরা বললাম আমাদের ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি। ধরো আমার মেশিনটা আর চলছে না, 5 বছর হয়ে গেছে, মেশিনটা আর ভালোভাবে ফাংশনস করছে না, তো আমরা চাইছি এই মেশিনটাকে বিক্রি করে রিপ্লেসমেন্টে অন্য মেশিন কিনবো। এই যে আমরা মেশিনটাকে সেল করতে চাইলাম, এবং এই সেলের বিনিময়ে ধরো আমার মেশিনের এই মুহূর্তে
মুহূর্তে আমার দাম দাঁড়িয়েছিল হচ্ছে 5 লাখ। আমি যদি সেলটা 5,10,000-এও করি, 5.1 লাখ, 5,10,000-এও আমি যদি করি, এই যে 10,000 টাকা আমি এখান থেকে পেলাম, এই 10,000 টাকাটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম বা ক্যাপিটাল রেভিনিউ, বা যদি আমরা বলি মূলধন জাতীয় আয়। বোঝাতে পারলাম কি? ক্যাপিটাল ইনকাম। কেন ক্যাপিটাল ইনকাম? আমি মেশিন তো রেগুলার সেল করব না, যে আমি রোজ মেশিন কিনছি, মেশিন বিক্রি করছি, তা তো করছি না। এই মেশিনটা হচ্ছে এখানে আমার ফিক্সড অ্যাসেট। যখন আমাদের প্রোডাক্ট হচ্ছে কেক, বিস্কিট, এগুলো, তখন আমাদের মেশিনটা ফিক্সড অ্যাসেট। হতে পারে অনেক কোম্পানি যারা মেশিন তৈরি করে বিক্রি করে, তখন তাদের কাছে মেশিনটা তাদের প্রোডাক্ট। কিন্তু এই মুহূর্তে আমি যে কোম্পানিটার এক্সাম্পলে কথা বলছি, সেই কোম্পানি মেশিন তৈরি করে না, সেই কোম্পানি কি করে, কিছু প্রোডাক্ট তৈরি করে। সেই প্রোডাক্ট তৈরি করবার জন্য যে মেশিনটা, সেটাকে যখন আমি বিক্রি করছি, তার বিনিময়ে যদি সামান্য কিছুও আমরা আর্ন করতে পারি, কিছু ইনকাম হয় বা প্রফিট হয়, সেটাকে আমরা বলি কি ক্যাপিটাল ইনকাম বা ক্যাপিটাল প্রফিট বা মূলধন জাতীয় আয়। বোঝা গেছে কি সবার? আচ্ছা, এবার বলো তাহলে, হ্যাঁ, এবার বলো তাহলে এই যে মুনাফা জাতীয় আয় বলছি বা রেভিনিউ ইনকাম, এই রেভিনিউ ইনকামটা কি? যেমন মুনাফা জাতীয় ব্যয় আমরা বারবার করি, তার মানে নিশ্চয় মুনাফা জাতীয় আয় মানে সেই ইনকামটা আমাদের বারবার হয়। সেটা কি থেকে হতে পারে? এই যে মুনাফা জাতীয় আয় বলছি, এটা কি থেকে হতে পারে, কি মনে হচ্ছে? কোনো কোনো পণ্য বিক্রয় করা, একদম কারেক্ট। যেটা আমাদের প্রোডাক্ট, যখন আমরা কি করছি, ডেইলি বেসিসে, ডেইলি সেল অফ গুডস, ডেইলি সেল অফ গুডস, যখন আমরা তাহলে কি করছি, আর্নিং ফ্রম, আর্নিং ফ্রম ডেইলি সেল অফ গুডস, প্রত্যেক দিন এই যে পণ্য বিক্রি হচ্ছে, তার মাধ্যমে যে আয় বা ইনকামটা আমরা করছি, সেটা হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত অব্দি পয়েন্ট শেষ করেছিলাম? এখানে আমরা শেষ করেছিলাম 19। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে সেকেন্ড আমাদের 20 নম্বর পয়েন্ট, যেখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। 21 নম্বর পয়েন্ট আমরা পেলাম রেভিনিউ ইনকাম। এর বাদেও অনেক ছোট ছোট টার্ম আছে, যেগুলো আস্তে আস্তে তোমরা শিখবে, কিন্তু এগুলো মেজর জিনিস, এগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, না হলে অসুবিধা আছে। এখনো অব্দি যা যা কিছু, যে যে টার্ম আমরা অ্যাকাউন্টিং এর আলোচনা করলাম, কারো কোনো জায়গায় অসুবিধে মনে হচ্ছে যে কোনো জায়গাটা বোঝা গেল না বা আরেকবার বলতে হবে? বলো। আর বলো। হ্যাঁ, যে ধরনের খরচগুলো আমরা ব্যবসাতে বারবার করছি, সেই খরচটাকে আমরা কি নাম দিয়েছি? রেভিনিউ এক্সপেন্সেস বা কি মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তাহলে সবাই একটা কাজ করো, এগুলো লিখতে তো অনেকটা সময় লাগবে, তাহলে সবাই না হলে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, সবাই একটা করে স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশটটা বাড়িতে আরেকবার করে পড়ে বুঝে একবার খাতায় লিখে নেবে, তাহলে জিনিসটা মনেও থাকবে আর হচ্ছে লেখাও হয়ে যাবে। ঠিক আছে, সবাই তাহলে হচ্ছে স্ক্রিনশটটা নাও, এবং সবাই কিন্তু অবশ্যই খাতায় লিখবে, নাহলে কিন্তু এটা মনে থাকবে না। ঠিক আছে, যে স্ক্রিনশট নাহলে ফোনেই থেকে যাবে আর মনে আসবে না। লিখে নেবে তো সবাই খাতায়? নেক্সট বলছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বা হিসাব খাত। আচ্ছা, এই কনসেপ্টটা দেখো নতুন আছে, অ্যাকাউন্ট বা হিসাব খাত। আমরা কাকে বলছি? এখনো অবধি তোমরা হচ্ছে অ্যাকাউন্টিং সম্পর্কে, হিসাব নিকাশ সম্পর্কে বলেছিলাম। তো সেই হিসাব নিকাশেরই একটা যদি আমরা ছোট্ট অংশ ধরি, সেটা বলা হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বা হিসাব খাত কি বলা হচ্ছে? যখন হচ্ছে কোনো নির্দিষ্ট একটা সময়, একটা টাইম পিরিয়ডের মধ্যে এক ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো এক বিশেষ বিষয় সংক্রান্ত যাবতীয় লেনদেন, তার সংক্ষিপ্ত বিবরণীকে বলা হচ্ছে হিসাব খাত। কেমন দেখো, ধরো আমি ক্যাশের প্রোডাক্ট বিক্রি করি, ঠিক আছে, ক্যাশে আমি কাকে বিক্রি করেছি? এ কে বিক্রি করেছি, বি কে বিক্রি করেছি, সি কে বিক্রি করেছি, ধরো আমার সব রকম প্রোডাক্ট বিক্রি করেছি, এবার তার রিলেটেড কিছু নাম আছে। এবার যখন আমি অ্যাকাউন্ট বলছি, তখন আমি কি বলছি সেই অ্যাকাউন্টে? এই যে ক্যাশ রিলেটেড যা যা কিছু ট্রানজাকশন,
যাদেরকে আমি বিক্রি করেছি। ধরো আমি এ কে বিক্রি করেছি, এবার এই টু কেন লিখছি এগুলো পরে আসবো। এই ধরো আমি এ কে বিক্রি করছি, বি কে বিক্রি করছি, সি কে বিক্রি করছি, এই যে অ্যামাউন্টের বিক্রি করলাম, এই টোটাল জিনিসটা আমরা এক জায়গায় পেলাম, সেটা হচ্ছে আমাদের ক্যাশ। এই ক্যাশ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট বা হিসাব খাত আমরা কাকে বলছি? যখন একটা নির্দিষ্ট সময়কালে কোনো একটা পার্টিকুলার হেডে যা যা কিছু আমাদের লেনদেন হলো, সেটা যখন আমরা একটা জায়গাতে নথিবদ্ধ করছি, সেটাকে আমরা বলবো কি? একটা অ্যাকাউন্ট বা হিসাব খাত বা হিসাব। বোঝা যাচ্ছে সবার? যাবতীয় লেনদেন, সব রকম লেনদেন যখন আমরা এক জায়গায় একত্রিত করছি, কি বলা হচ্ছে? অ্যাকাউন্ট রিফার্স টু আ সামারাইজড রেকর্ড অফ রিলেভেন্ট ট্রানজাকশনস অফ আ পার্টিকুলার হেড। একটা হেড, যেমন ক্যাশ করলাম, তেমন ব্যাংকের একটা হেড হতে পারে, যে আমার ডেটার তার একটা হেড হবে, ক্রেডিটার তার একটা হেড হবে। এইভাবে যে এক একটা হেডে তার এগেনস্ট যা যা কিছু আমরা লেনদেন এক জায়গায় একত্রিত করছি, সেই ঘটনাটাকে আমরা কি বলছি? অ্যাকাউন্ট বা হিসাব বা হিসাব। বোঝা গেছে? আচ্ছা, আমরা কি বলছি? মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু বলে দিলাম কি বিলম্বিত। তার মানে কি? এরকম কোন মুনাফা জাতীয় ব্যয়, যেটা আমার মুনাফা জাতীয় ব্যয়ের কনসেপ্ট কি? যে ব্যয়টা আমরা বারবার করব, এবং যখন আমরা বারবার ব্যয় করি তখন সেটাকে আমরা বলছি রেভিনিউ এক্সপেন্সেস, তখন আর সেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্সেস বলছি না। এবার আমি বলছি এমন কোন রেভিনিউ এক্সপেন্স যেটা আমি এক্সপেন্স হয়তো এই মুহূর্তে করেছি বা একটা বছরের মধ্যে বারবার আমি করছি, কিন্তু তার যে বেনিফিট, তার থেকে যে সুবিধাটা, সেটা আমরা দীর্ঘ সময়ের জন্য পেতে পারি, সেই ধরনের রেভিনিউ এক্সপেন্সেসকে আমরা বলছি ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। মানে যেরকম উদাহরণ দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের। বিজ্ঞাপন কি আছে? ধরো অনেকদিন আগে পার্লেজি বিস্কুটের, এখন তোমরা অ্যাড কি দেখতে পাও? পার্লেজির খুব অ্যাড কি দেখতে পাও? আগে যেরকম থাকতো, তোমরা পার্লেজির অ্যাড কেউ দেখেছো? মানে এখনো কি রেগুলার ওয়াইজ আমরা কি দেখতে পাই অ্যাডটা? অতটা রেগুলার নেই। কিন্তু পার্লেজির ওই যে অ্যাড বা ওখানে যে প্যাকিং এর গায়ে যে লোগো ছিল, সেটা হচ্ছে এতটাই পরিচিত, এখনো সবাই জানে পার্লেজি। পার্লেজি মানে ওই প্রোডাক্টটাই যেটার উপর ওই লোগোটা থাকে। তাহলে ওই অ্যাডভার্টাইজমেন্টের এফেক্টটা এখনো সবার মাথায় আছে। এখন হয়তো ধরো তোমরা না জানলেও, তোমরা তো অনেকটা ছোট, ধরো তোমাদের বাড়ির কাউকে জিজ্ঞেস করবে, যদি পার্লেজির অ্যাড নাও দেয় তাহলেও সেই প্রোডাক্টটা কিনছে। কেন কিনছে? কারণ একটা সময় ওই অ্যাডটা এতটা প্রচলিত ছিল যে তার যে এফেক্ট, সেটা এখনো রয়ে গেছে সবার কাছে। সেটা ছিল আমাদের রেভিনিউ এক্সপেন্সেস, কিন্তু তার এফেক্টটা এখনো আছে। এত বছর পরেও লোক চেনে পার্লেজি। পার্লেজি জি মানে জিনিয়াস, সবাই জানে। তো সেই জন্য কি আছে, এই যে এফেক্ট, সেই জন্য এই এক্সপেন্সটাকে আমরা কি বলছি? ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অ্যাডভার্টাইজমেন্ট আমি প্রত্যেক মাসে দিয়েছি, তার জন্য প্রত্যেক মাসে খরচ করেছি, কিন্তু তার বেনিফিটটা আমি এখনো পাচ্ছি। কোম্পানি এখনো বেনিফিটেড হচ্ছে সেই পার্টিকুলার একটা অ্যাডের জন্য, একটা ট্যাগলাইন, একটা অ্যাডের জন্য। বোঝা যাচ্ছে? নেক্সট এবার দেখো, দুটো কনসেপ্ট আছে, প্রফিট এবং গেইন। প্রফিট তো বললাম, প্রফিট হচ্ছে যখন আমরা আমাদের ডে টু ডে যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রোডাক্টের যে সেল পারচেজ, সেটা থেকে যে প্রফিট হয় বা মুনাফা হয়, সেটাকে আমরা নাম দিই প্রফিট বা মুনাফা। মানে সেটা থেকে যে আয়টা হয়, কারবারের ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে যেটা আমাদের আয়, সেটা হচ্ছে আমাদের প্রফিট বা মুনাফা। আরেকটা কথা আসছে কি, গেইন বা লাভ। এই গেইন কথাটা কেন এলো? যখন হচ্ছে আমি বললাম কি, যখন আমরা ক্যাপিটাল রিসিপ্টের কথা বললাম, তখন আমি কি বলেছিলাম? যে এরকম কোন ধরনের আয় যেটা হঠাৎ হয়ে গেছে, হওয়ার কথা নয়, আমার বিজনেসের যে নেচার সেই অনুযায়ী সেই আয়টা আমাদের হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। যেরকম কি বলেছিলাম, স্থায়ী সম্পত্তি বিক্রি থেকে অর্জিত মুনাফা। এই ধরনের আয়গুলোকে তখন আমরা আর বিজনেস প্রফিট বলতে পারি না, সেটাকে আমরা কি নাম দেব? গেইন বা লাভ, বা যদি আমরা বলি অন্তত পক্ষে অন্তত ক্যাপিটাল রিসিপ্ট। বোঝা যাচ্ছে প্রফিট আর গেনের মধ্যে তাহলে পার্থক্য কি? প্রফিট হচ্ছে যখন স্বাভাবিক কাজকর্ম, যেটা আমাদের পণ্যের ডেলি যে আমাদের পারচেস সেল, তার বিনিময়ে যে ইনকামটা বিজনেসের, সেটা হচ্ছে প্রফিট। আর গেন কখন হবে?
যখন হচ্ছে স্বাভাবিক কাজকর্ম ছেড়ে, যখন হচ্ছে হঠাৎ করে ইনসিডেন্টালি, বা যদি এমন কোনো হচ্ছে আমরা কাজ করি যার মাধ্যমে আমরা হঠাৎ করে কোনো একটা ইনকাম পেয়ে গেছি, যেটা আমাদের বিজনেস প্রফিট নয়, যেটা আমাদের প্রোডাক্ট সেলের প্রফিট নয়, সেই ধরনের প্রফিটটাকে আমরা কি নাম দিই? বিজনেস অ্যাজ পার অ্যাকাউন্টিং আমরা নাম দেবো গেন বা লাভ। দুটো কনসেপ্ট বোঝা গেছে প্রফিট এবং গেনের মধ্যে? আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়েছে? আচ্ছা, নেক্সট আছে, দেখো যেরকম আমরা প্রফিটের কথা বলছি সেরকম লসও হতে পারে বিজনেসে, একই ব্যাপার। যদি কোনো সময় দেখা যায় এই সেল পারচেসের মধ্যে যে আমি রেভিনিউ যতটা করেছি তার তুলনায় আমার খরচ বেশি হয়ে গেছে, খরচ যখন আমার বেশি, যে পরিমাণ আমার খরচ বেশি সেটাই হচ্ছে আমার বিজনেসের ক্ষতি। তাহলে লস কি? এক্সেস অফ এক্সপেন্সেস ওভার রেভিনিউ, রেভিনিউর অতিরিক্ত যদি হচ্ছে আমার ব্যয় হয়, একটা নির্দিষ্ট সময়কালে যদি আমার আয়ের থেকে কি হয়, ব্যয়টা বেশি হয়, আয়ের অতিরিক্ত ব্যয়, যেটা অতিরিক্ত এক্সেস যতটা ব্যয় হলো সেটাকে আমরা কি বলছি? লস বা ক্ষতি। নেক্সট আছে গুডস অর ইনভেন্টরি। বললাম কি যে গুডস বা ইনভেন্টরি বা স্টকের কথা আমরা কখন বলেছি? গুডস হচ্ছে যে পণ্য বা প্রোডাক্ট, সেটা হচ্ছে আমার গুডস, সেটা আমার ইনভেন্টরি বা স্টকে কখন আসছে? যখন সেটা আমার উৎপাদন প্রক্রিয়ায় থেকে গেল, আমি এখনো অব্দি বিক্রি করিনি, ইন ফিউচারের জন্য বা আগামীকাল যেটা বিক্রি হবে তার জন্য আমি প্রোডাক্ট আজকে করে রেখেছি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি? ইনভেন্টরি বা স্টক। কি বলা হচ্ছে? কারবারি প্রতিষ্ঠান যেসব দ্রব্য সামগ্রীর উৎপাদন, ক্রয় বিক্রয়, বন্টন এইসব কাজকর্ম করা হয় সেইগুলোকে আমরা বলি মালপত্র। সেটা যখন আমার ওয়্যার হাউস থেকে যাচ্ছে, এখানে একটা পয়েন্ট শুধু নোট করবে, যখন সেটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস বা গোডাউনে আমরা থেকে যাচ্ছে তখন সেই স্টকটাকে আমরা বলছি কি, সেই কাঁচামাল, সেই দ্রব্যটাকে আমরা বলছি ইনভেন্টরি বা স্টক। ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাই।